আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছি? আশা করছি আমরা অনেক ভালো আছি। তো আমাদের আজকের এই লেকচার বা আজকের এই ক্লাসে আমরা একটু শিখবো যে দেখো ভাইয়া, তোমরা এইচএসসি লাইফে ফিজিক্সের অ্যাপ্রোচটা তোমাদের কিরকম ছিল? ভাইয়া অনেক কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র পড়তাম আমরা, অনেক বোঝার জিনিসপত্র ছিল, কোনটা কিভাবে ঘটতেছে, পাশাপাশি অনেক ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন ছিল, তাই না? অনেক কঠিন কঠিন ম্যাথ ইউজ করেছি এবং ক্যালকুলেটর ইউজ করতে পারতাম। কিন্তু সেখান থেকে এসে তোমরা যখন মেডিকেল প্রিপারেশনগুলো শুরু করো তখন কি হয়ে যায়, অনেকেই ভাবে যে ভাইয়া আগের মতো করেই কি আগাবো, আগের মতো করেই কি আসলে এত কিছু বুঝতে হবে বা এত কিছু গভীরে যেতে হবে, আবার এত ম্যাথ প্র্যাকটিস করতে হবে কিনা। সেই প্রশ্নগুলোর অ্যান্সার ইনশাল্লাহ আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে ভাইয়া আগে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যেত, এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজের কোনো সুযোগই নাই, ঠিক আছে? আবার ম্যাথমেটিক্যাল কি আগের মতোই কঠিন ম্যাথ আসে না? আমরা দেখব একদম আসলেও সিম্পল জিনিসপত্র কিন্তু চলে আসে। সো ওভারঅল তোমাদের ফিজিক্স নিয়ে যত প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব যে আগে কিন্তু তোমাদের ছিল শর্ট সিলেবাস, তাই না? তো এই শর্ট সিলেবাসের বাইরে কিন্তু বেশ কয়েকটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারগুলোর অ্যাপ্রোচ কীরকম হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। চলো তাহলে শুরু করি। তো ফার্স্ট অফ অল মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে প্রিপারেশন নিচ্ছি আমরা, এই মেডিকেল প্রিপারেশন দিয়ে কিন্তু আমরা আসলে তিনটা জায়গায় খুব সুন্দর মতো কভার করতে পারবো। মেডিকেল তো আছেই, পাশাপাশি দেখো ডেন্টাল এবং আর্ম ফোর্স এবং আর্মি মেডিকেল কলেজ কিন্তু কভার করা পসিবল। তো সামনে আগাবো আমরা আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিসগুলো ইনশাল্লাহ দেখবো। তার আগে একটু দেখে নেই কীরকম প্রশ্ন আসে ফিজিক্সে। দেখো মেডিকেল, ডেন্টাল এবং প্রত্যেকটাতেই দেখো 100 মার্কসের কিন্তু মেইন পরীক্ষাটা হয়। সেই 100 মার্কসের মধ্যে 20 মার্কস করে থাকে ফিজিক্সের জন্য। তো দেখতে কিন্তু আসলে মনে হইতে পারে ভাই তাহলে তো অনেক কম, তাই না? তার মানে ফিজিক্সের মনে হয় গুরুত্ব কম দিলেই হয়ে যাবে। তো তার সাথে আরেকটা কথা বলে ফেলি ভাইয়া, মাথায় রাখবা মেডিকেল ফিজিক্স মাথায় রাখবো মেডিকেল ফিজিক্স খুবই সহজ একটা জিনিস। কার ক্ষেত্রে ভাইয়া? তোমার নাম্বার পাওয়ার জন্য খুবই ইজি। মেডিকেল ফিজিক্স কি করবে ভাইয়া জানো? তুমি যদি বলো মেডিকেলে আমরা কি কি জানি, বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, জিকে আছে, ইংলিশ আছে, তাই না? তো যদি বলা হয় ভাইয়া সবচেয়ে সহজে কোথায় নাম্বার তোলা যায়, অ্যান্সার ইজ মেডিকেল ফিজিক্স, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু সহজে তুমি নাম্বার তুলতে পারবো। ভাইয়া কেন এটা বললেন? কারণ একটু যদি খেয়াল করে দেখি, আমাদের ফিজিক্সে যে কঠিন কঠিন থিওরিটিক্যাল জিনিস আছে সেখান থেকে কিন্তু নর্মালি প্রশ্ন আসে না। আবার ম্যাথমেটিক্যাল যে কঠিন জায়গা আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে না। আসবে কোথা থেকে দেখবা, ফিজিক্সে কিন্তু ইনফরমেটিভ লাইন যথেষ্ট কম। সেই কম ইনফরমেটিভ লাইন থেকে কিন্তু চলে আসে। তুমি কম্পেয়ার করো বায়োলজির সাথে, অনেক লাইন পড়তে হয় আমাদের, কেমিস্ট্রির সাথে অনেক কিছু পড়তে হয়, তাই না? সো কম্পারেটিভলি কিন্তু নাম্বার তোলাটা সহজ। এই জন্য একটা সাজেশন থাকবে যে আমরা এমনভাবেই প্রিপারেশন নিব যেন এই 20 কোনোভাবেই মিস না যায়। অর্থাৎ ফিজিক্সের টার্গেট থাকবে আমাদের পুরো টি-20 ম্যাচের মতো, মানে 20-এ 20, ঠিক আছে? সো এমনভাবেই আমরা অ্যাপ্রোচ নিব। তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিসে যাব। তার আগে একটু দেখে নেই ভাইয়া ফিজিক্সের অ্যাপ্রোচটা কি হইতে পারবে। তাহলে চলো আমরা দেখি হাউ টু অ্যাপ্রোচ। ওকে, ফার্স্ট অফ অল যেটা আমাদের দরকার সেটা কি ভাইয়া? অবশ্যই আমরা চেষ্টা করব ক্লাসগুলো কিন্তু ভালো মতো করতে। যেমন ভাইয়া ক্লাস কেন ভালো মতো করতে হবে? ফার্স্ট অফ অল যেটা দরকার, এতদিন পর্যন্ত কিন্তু আমরা এইচএসসির ফিজিক্সের স্টাইলে ছিলাম যে ভাই এই জায়গাগুলো ম্যাথের জন্য আসবে, এই জায়গায় সিকিউএ লাগবে, এই জায়গায় এমসিকিউ এভাবে আসতে পারে, এখান থেকে উদ্দীপক থেকে প্রশ্ন হতে পারে, বহুপদী হতে পারে, তাই না? বাট এখন কিন্তু তোমার টোটাল কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। কিরকম ভাইয়া টোটাল কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে? আমি যদি একটু বলি কোশ্চেনগুলো কয় টাইপের হয়, আমরা যদি একটু দেখি ভাইয়া, আমরা যদি একটু দেখি কোশ্চেনগুলো কয় টাইপের হয় ফিজিক্সে, আমরা জাস্ট একদম ব্রড স্পেকট্রামে 3টা ভাগে কিন্তু ভাগ করতে পারি। একটা হইতে পারে একদম ডিরেক্ট নলেজ বেসড, একটা হতে পারে নলেজ বেসড মানে তুমি মুখস্থ করবা, অ্যান্সার দিয়ে আসবা। ভাইয়া যেমন হইতে পারে ভরবেগের একক কি, এরকম হইতে পারে। তারপরে হলো নিচের কোনটি স্কেলার রাশি, ভেক্টর রাশি, ঠিক নলেজ বেসড। সেকেন্ড হইতে পারে কি টাইপ ভাইয়া? হইতে পারে অ্যানালাইটিক্যাল। ভাইয়া অ্যানালিটিক্যাল কোশ্চেন মানে কিরকম? যেমন দিতে পারে যে শূন্য ভেক্টরের জন্য নিচের কোনটি সঠিক, নাল ভেক্টরের জন্য নিচের কোনটি সঠিক, এমন হইতে পারে। বা বলতে পারে যে গ্রেডিয়েন্ট বা ডাইভারজেন্সের জন্য কোনটি সঠিক বা কোনটি সঠিক নয়, এমন প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? সেকেন্ড অথবা এটা, বা এটাকে আমরা বলতে পারি যে লং স্টেম কোশ্চেন, এরকমও বলা যেতে পারে। 3 নাম্বার হইতে পারে ভাইয়া ম্যাথ, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল। সো ম্যাথের ক্ষেত্রে অবশ্যই একটা শর্ত, ম্যাথ হবে অবশ্যই ইজি,
ইজি ম্যাথ, ঠিক আছে? এমন ম্যাথগুলোই নর্মালি আসে। তবে হ্যাঁ ভাইয়া, কঠিন কি কখনোই আসবে না? ভাইয়া কঠিন আসতে পারে, দু একবার দেখা গেছে এসেছে, বাট বিশ্বাস করো ওই কঠিন একটা ম্যাথ পারতে যে তুমি যদি অতিরিক্ত টাইম দাও, এটা দিন শেষে তোমার জন্য খারাপের কারণ হবে। ক্লিয়ার? সো আমরা বেসিকলি বা জেনারেলি চিন্তা করবো ম্যাথ আসবে সহজ, সেই সহজ ম্যাথটা আমাদের পারতে হবে। ফাইন, যখন এই সহজ প্র্যাকটিস করে ফেলবা, তখন দেখবা দুই একটা মিডিয়াম ক্যাটাগরির ম্যাথও তুমি সুন্দর মতো সলভ করতেই পারতেছো। ওকে, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফিজিক্সের কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের স্টাইল কিরকম হয়। ওকে, তাহলে এই যে ক্লাসগুলো যখন করবা, তখন কিন্তু তুমি আগে যেরকম পড়তা বহুপদী, উদ্দীপক, এইরকম অনুধাবনমূলক, সিকিউ এর ম্যাথ, এখন কিন্তু এই যে ব্রড এই তিনটা ক্যাটাগরি তোমাকে বুঝতে হবে। যখন এটা ধরতে পারবা, এটা ধরায় দেওয়ার জন্য কি এখন নিজে নিজে পড়লে তো কঠিন হয়ে যাবে। সো অবশ্যই আমরা ক্লাসগুলো করার চেষ্টা করবো যাতে আমরা প্রপারলি বুঝতে পারি। সো এই জন্য কি আছে ভাইয়া, ফার্স্ট অফ অল এই যে অফলাইন ক্লাসগুলো আমরা করব যাতে আমরা প্রপারলি হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন থেকে বুঝতে পারি, এবং অনলাইন কিন্তু ম্যারাথন ক্লাসগুলো হয়ে যাবে। সো আমরা কিন্তু সেখান থেকেও প্রপারলি আইডিয়া পেয়ে যাব। এবং যাদের প্রবলেম আছে, বিশেষ করে যেমন এমন হইতে পারে ভাইয়া যে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার আমার সেভাবে ভালো মতো পড়া হয় নাই, আমি কিভাবে আগাবো? সো যাদের এরকম এক্সট্রা সিলেবাসটা ভালো মতো পড়া হয় নাই আগে, তারা কিন্তু চাইলে এই ম্যারাথন ক্লাসটা যদি করে ফেলো, তাহলেই কিন্তু সুন্দর মতো তুমি একদম বেসিক টু অ্যাডভান্স সব কিছু শিখতে পারবা, ঠিক আছে? সো এই যে ম্যারাথন যদি আমরা করে ফেলি, পাশাপাশি আমরা যদি একটু চিন্তা করি আর কি হইতে পারে, যেমন হতে পারে ভেক্টর চ্যাপ্টারটা তুমি খুব ভালো মতো পারো। এখন ভেক্টর খুব ভালো মতো পারি, হতে পারে এমন যে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা বা শর্ট সিলেবাসের কোনো একটা চ্যাপ্টার ভাইয়া আমি একটু কম পারি, আমি কি করব? অফলাইন ক্লাস তো মাস্ট করবা, পাশাপাশি অনলাইন ক্লাসটা দেখে ফেলবা, তাহলে কিন্তু বেসিকটা তোমার প্রপারলি ক্লিয়ার হয়ে গেল। এখন এমনও বলতে পারি ভাইয়া আমার তো ভেক্টর চ্যাপ্টার আমি তো খুব ভালো মতো পারি, বা আমি তো আদর্শ গ্যাস চ্যাপ্টারটা খুব ভালো মতো পারি, আমার কি আবার এই ম্যারাথন ক্লাসগুলো করতে হবে? তার সলিউশন হলো ভাই অফলাইন ক্লাস তো করেইছো, তুমি সেই দিন এসে বা হতে পারে এক সপ্তাহ আগে তুমি অ্যানোটেশনটা দেখে ফেললা, দেখিয়ে তোমার মনে হলো না ভাইয়া আমি এই জায়গাগুলো একটু কম বুঝেছি বা এই জায়গাগুলো মনে হয় নতুন মনে হয়েছে আমার কাছে, জাস্ট সেই অংশটা ভিডিও দেখে ফেলো, তাহলে কিন্তু প্রপার একদম প্র্যাকটিস বলো, প্রপার প্রিপারেশন এবং প্রপার বোঝাটা, অ্যানালাইসিস করা সবকিছু কিন্তু ডান। ওকে, ঠিক আছে, তাহলে এই হলো ক্লাসের কথাবার্তা। সেকেন্ড কথা ভাইয়া, বই, ভাইয়া কি বই পড়বো, কি বই পড়বো? দেখো বইয়ের ক্ষেত্রে কমনলি একটা প্রবলেম হয় ভাইয়া, আমি যদি একটু বলি, ফার্স্ট অফ অল মেইন বুক তো অবশ্যই পড়তে হবে, মেইন বুকের উপরে কিন্তু কোনো ওষুধ নাই, ঠিক আছে? মেইন বুক মাস্ট পড়তে হবে। এখন প্রশ্ন ভাইয়া, আমি কি ইসহাক স্যার পড়বো, পড়বো নাকি আদার্স পড়বো, অর এক্সট্রা রাইটার্স যারা যারা আছে, ঠিক আছে? প্রশ্নটা এই জায়গায় ভাই, আমি কি ইসহাক স্যারের বই পড়বো নাকি এক্সট্রা রাইটার্স গুলো পড়বো? দেখো এখানে আমরা বলি রেফারেন্স বুক হিসেবে এক্সট্রা ইসহাক স্যারের বইটা পড়াটা অবশ্যই উচিত রেফারেন্স বুক হিসেবে। এখন তুমি যদি অন্য কোনো বই পড়েও থাকো, মানে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তুমি কিন্তু এই যে পিডিএফ পেয়ে যাবা দাগানো বইয়ের, সেখান থেকে কিন্তু তুমি দেখে নিতে পারো যে ঠিক আছে এই লাইনগুলো নাই, এই লাইনগুলো লাগবে, এটা একটা সলিউশন। সেকেন্ড সলিউশন ভাইয়া, আমি তো ইসহাক স্যারের বইটা পড়তেছি, এখন এক্সট্রা রাইটার কি আমার নতুন করে কেনা দরকার আছে নাকি, বা নতুন করে পড়ার দরকার আছে নাকি? হতে পারে তপন স্যারের বই বা প্রামাণিক স্যারের বই দরকার আছে কিনা। দেখো দরকার নাই এমনটা বলার সুযোগ নাই, গতবার কিন্তু ডেন্টালে আসলে প্রামাণিক স্যারের বই থেকে 2-3টা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? এখন কি করব তাহলে, আমার পক্ষে কি এখন সবগুলো পড়া সম্ভব? সলিউশন হলো ভাইয়া, যেটা বেস্ট হতে পারে এরকম অ্যাপ্রোচ, তুমি ইসহাক স্যারের বইটাকে মেইন হিসেবে রেখেছো তোমার সাথে, তার পাশে তুমি তো দেখো মেডিট্রিক্স পেয়ে যাচ্ছ, দেখবা মেডিট্রিক্সের মধ্যে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে যে এইটা হলো প্রামাণিক স্যারের বই থেকে, এটা তপন স্যারের বই থেকে, তুমি যদি সেখান থেকে দেখে ফেলো, তোমার কিন্তু আর এক্সট্রা রাইটার্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আশা করছি তুমি পারবা। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে ভাইয়া, তাহলে আমি মেইন বই পড়বো না মেডিট্রিক্স পড়বো, কি করবো আমি? ওকে, তার সলিউশন দেখো ভাইয়া, বেটার হলো তুমি দুইটাকে যদি কম্বাইন করে পড়তে পারো, মানে সবচেয়ে বেটার একটা আউটপুট পাবা ইনশাল্লাহ। কেমন হইতে পারে এই জিনিসটা? ধরো তুমি ইসহাক স্যার বইটা আজকে ভেক্টর চ্যাপ্টারটা পড়ে ফেলেছো, সুন্দর মতো পড়লা, পড়ার পর তুমি কি করলা, মেডিট্রিক্সটা এখন একটু পাতা উল্টাও, দেখো মেডিট্রিক্সে কিন্তু তোমার ইসহাক স্যারের বই সবকিছু সামারি করে দেওয়া আছে, তোমার কাছে যেটা মনে হতো আরে আমি তো এইভাবে সামারি করাটা শিখি নাই, বা এই টেবিলটা তো আমার কাছে মনে হচ্ছে মনে রাখাটা সহজ, এমন হইতে পারে তুমি মেট্রিক্সে ভাঁজ করে রেখেছো, অথবা তুমি স্টিকি নোট আকারে তোমার বই লিখে রাখছো, যাতে তোমার ওই পড়াটা সেকেন্ড বার যখন পড়বা মেইন বই থেকে তোমার হয়ে যায়। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে ভাইয়া কিরকম, যে তুমি মেইন বইটা পড়েছো, মেট্রিক্স পড়লা একবার,
পরে দেখলে যে ভাইয়া এই জায়গাটা আমার মনে হচ্ছে এক্সট্রা রাইটারের কথাবার্তা, সো আমি কি করব এখন, এখানেও সেম কথা, তুমি এক্সট্রা রাইটারের কথাটা ইসাক স্যারের তোমার মেইন বইয়ে তুমি লিখে রাখো, দেখবো পড়াটা ইনশাল্লাহ খুব ভালো আউটপুট হবে। লাস্ট আরেকটা কথা ভাইয়া, নতুন বই কি কিনবো নাকি কিনবো না, ইসাক স্যারের বই কি এখনকারটা কিনা উচিত নাকি উচিত না? দেখো এখানে সলিউশন হলো, যদি কিনতে পারো ভালো, যদি কিনতে পারো ভালো, তবে সাধারণত ফিজিক্সে না অত বেশি চেঞ্জ হয় না বা হতে দেখা যায় নাই। তাহলে কি অ্যাপ্রোচ হতে পারে, যাদের একটু অসুবিধা হতে পারে, আমি বলবো এরকম করতে পারো, তুমি তোমার বইটাকেই রেখে দাও, কারণ তোমার বই তুমি সবচেয়ে ভালো চিনো, সবচেয়ে ভালো জানো, সেইটা রেখে দিয়ে তারপরে তুমি কি করবো ভাইয়া, পিডিএফ তো পেয়ে যাবা নতুন লেটেস্ট এডিশনের, সেই পিডিএফটা যখন পড়বা দাগাচ্ছ, সেই জায়গাতে কিন্তু তুমি বুঝে যাবে আরে এই লাইনটা তো নাই, এই লাইনটা লিখে রাখি, তাহলে কিন্তু তোমার নিজের বইকেই তুমি মডিফাই করেছো, আরো সুন্দর হয়েছে। ক্লিয়ার? ওকে। তবে হ্যাঁ একটা কথা ভাইয়া, আমি তপন স্যারের বই পড়েছি, আমার কি এখন ইসাক স্যারের বই কিনতে হবে নাকি? এইখানে আমাদের সাজেশন হলো ইসাক স্যার কেনাটা বেস্ট হবে তোমার জন্য, কজ এটা যেহেতু রেফারেন্স বুক, প্রিভিয়াস ইয়ারগুলো দেখা গেছে, এখান থেকে অনেক প্রশ্ন এসেছে। ওকে ফাইন, তাহলে বুক নিয়ে কথাবার্তা আমাদের গেল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বই আছে, সেটা নিয়ে আমরা একটু পরে বলতেছি। 3 নাম্বার কথা হলো ভাইয়া প্র্যাকটিস। ভাইয়া কোথা থেকে প্র্যাকটিস করব? দেখো প্র্যাকটিসের জন্য অবশ্যই 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 প্রথম যেটা ফরজ কাজ সেটা হলো মাস্টার কোশ্চেন ব্যাংক। এইটা তোমার মাস্ট লাগবে, একদম মাস্ট মানে মাস্ট, ঠিক আছে? মাস্টার কোশ্চেন ব্যাংকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেওয়া আছে, পাশাপাশি কিন্তু প্রতিটা বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলা সেগুলো দেওয়া আছে। ক্লিয়ার? এখন ভাইয়া আমি মাস্টার কোশ্চেন ব্যাংক পড়লাম, আমার কি তাহলে আর প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী পড়তে হবে কিনা? হোপফুলি দরকার নাই, মাস্টার কোশ্চেন ব্যাংকে সব পেয়ে যাবা। ভাইয়া এরকম হইতে পারে কিনা যে আমি মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করার সময় কি আমি একদম অ্যান্সারগুলো আগে দাগায় রাখবো কিনা? ভাইয়া সেফ হলো বা বেটার হলো তুমি আগে পরীক্ষা দাও, তুমি যখনই ধরো এই ভেক্টর চ্যাপ্টারটা পড়ে ফেলেছো, তুমি মাস্টার কোশ্চেন ব্যাংকে যাও, অ্যান্সারগুলো ঢেকে তুমি নিজে আগে পরীক্ষা দাও, দেখবা তুমি অনেক কিছুই পারতেছো। কিছু পারতেছো না, সুন্দর একটা গোল দাগ দিয়ে রাখো, দেখবা এভাবে ফার্নিশ করতে করতে খুব ভালো প্র্যাকটিস করা পসিবল হবে। ঠিক আছে? ওকে, দেন প্র্যাকটিস তো হলো মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে, আর অবশ্যই প্র্যাকটিসের জন্য যেটা লাগবে এক্সাম, মানে এটার কোনো ওষুধ মানে কোনো কি বলবো অল্টারনেটিভ নাই। ঠিক আছে? এক্সাম অবশ্যই প্রথমভাবে তোমাদের ডেইলি হবে, তারপরে উইকলি হবে, তারপরে হলো যেই ফাইনালগুলো আছে, আমি জাস্ট এখানে ফাইনাল লিখে দিচ্ছি, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, আদার্স যা যা ফাইনাল হইতে পারে। ঠিক আছে? সো এক্সামগুলো অবশ্যই দিব। এক্সামের ক্ষেত্রে একটা জিনিস আমরা ভুল করি কি, ভাইয়া আজকের পড়া হয়নি ঠিক মতো, এক্সাম না দিলাম, ভাইয়া আজকে পড়া কম হয়েছে, এক্সাম কোনো মতে দিয়ে আসলাম। দেখো এক্সাম দেওয়ার একটা টেকনিক হলো ইউ শুড অ্যান্ড ইউ মাস্ট টেক হাইয়েস্ট পসিবল প্রিপারেশন। কথাটা হলো ভাইয়া কি, হাইয়েস্ট পসিবল প্রিপারেশন, মানে তুমি যতটুকু পারো সর্বোচ্চটা তুমি নাও। হ্যাঁ এমন হইতে পারে তুমি ওই দিন হাইয়েস্ট হয়তো বা 70% পড়েছো, গো ফর ইট, তুমি 70% দিয়ে পরীক্ষাটা দাও, বাট পরীক্ষায় অবশ্যই অ্যাটেন্ড করবা। বিশ্বাস করো আমরা পরীক্ষায় যেগুলো পারি সেগুলো যতটা না মনে থাকে, তার চেয়ে বেশি মনে থাকে যেগুলো ভুল করি। সো এই জিনিসটা কিন্তু অনেক ইফেক্টিভ হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমরা ফিজিক্সটাকে অ্যাপ্রোচ করতে পারি। আর লাস্ট একটা জিনিস ভাইয়া, সবকিছু তো হইলো ইন জেনারেল কথাবার্তা, লাস্ট একটা জিনিস ভাইয়া, ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করব। ওকে, সো ম্যাথ অ্যাপ্রোচের ক্ষেত্রে এখানে একটা ছোট্ট কথা ভাইয়া মাথায় রাখবা, মানে ইনশাল্লাহ এইটুকু বলা যেতে পারে হোপফুলি কঠিন ম্যাথ না পারার জন্য তোমার চান্স আটকাবে এমনটা হওয়ার কথা কোনোভাবেই না। ঠিক আছে? ম্যাথ আসে হাইয়েস্ট 2টা বা 3টা বা 4টা, হাইয়েস্ট গেলেও 4টা, এর বেশি হোপফুলি আসবে না। দেখবে 4টার মধ্যে 2টা এমনিতেই সহজ হয়, আর হাইয়েস্ট হলে 2টা হয়তো একটু মডারেট হইতে পারে, একটা আরেকটা হয়তো বা কঠিন হতে পারে। দেখো তোমার ওই কঠিন ম্যাথটা না পারলেও হোপফুলি কোনো টেনশনের কিন্তু কোনো কারণ নাই, তবে ওই সহজ ম্যাথগুলো তোমাকে পারতেই হবে। ঠিক আছে? ওই সহজ ম্যাথগুলো মিস করা যাবে না। মানে আমরা যখন পড়বো ইজি ম্যাথগুলোকে আগে কভার করব, এরপরে দেখবো এভারেজ যে মানে মিডিয়াম ক্যাটাগরি ম্যাথগুলো পড়বো, তাহলে দেখবো মোটামুটি ইনশাল্লাহ প্রিপারেশন ডান। ওকে, এবং পরীক্ষায় অ্যাপ্রোচ করার ক্ষেত্রে অবশ্যই ম্যাথ যদি সহজ পাও তখনই অ্যান্সার করবা, যদি কঠিন লাগে তাহলে কিন্তু তখন না করে চেষ্টা করবা যে স্কিপ করে যে সব অ্যান্সার শেষ করে এসে তারপরে দেখতে। ফাইন, তাহলে এই হলো তোমাদের অবশ্যই প্রিপারেশনের এই একটা স্পেকট্রাম হইতে পারে, এবং তোমাদের বেশ কিছু কোয়েরিজ ছিল সেগুলো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা হইলো। ফাইন, চলো তাহলে অ্যাপ্রোচ তো আমরা শিখলাম, এখন দেখি ওভারঅল একটু কথাবার্তা যে ভাইয়া কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। দেখো ভৌত জগত পরিমাপ ফার্স্ট চ্যাপ্টার, ফিজিক্স ফার্স্টের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। কোন অর্থে ভাইয়া, বাংলা কথা অনেক আছে আমাদের মেডিকেলের জন্য, বাংলা কথা মানে যে ইনফরমেটিভ লাইন্স যেখানে বেশি সেখান থেকে প্রশ্ন হওয়ার চান্সও বেশি। যেমন এখানে যদি আমরা বলি দেখো শুরুর অংশ থেকে বেশি আসে নাই, মাস্ট পড়তে হবে কোনটা,
একক আর মাত্রা ভাইয়া এগুলো কিন্তু বেশ আসে। একক এবং মাত্রা দেখবা মানে মোটামুটি দেখা যায় প্রত্যেক বছর না হলেও 1 বছর পর পর তো অবশ্যই থাকে, এমন অবস্থা মানে লাগবেই। বিজ্ঞানীদের কথাবার্তা এটা আমরা বলবো একটু সেকেন্ড ইম্পর্টেন্ট। ত্রুটি এইটা খুবই ইম্পর্টেন্ট, দেখা গেছে রিসেন্ট ইয়ারে এখান থেকে ম্যাথমেটিক্যাল জিনিসও চলে আসছে। তবে ওই যে বললাম ভাইয়া সহজ ম্যাথগুলো দরকার আগে, ঠিক আছে, সহজ ম্যাথগুলো দরকার। এরপর দেখি ভেক্টর, এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ঠিক আছে, লাগবেই লাগবে। এর মধ্যে প্রথম যেটা মাস্ট পড়তে হবে ভাইয়া, এই ভেক্টর রাশি কি কি আছে, স্কেলার রাশি কি কি আছে, ওদের টাইপ কি, ওদের পরিচয় কি, প্রকার কি, এই সব কিছু দরকার। ক্লিয়ার? দেন যোজন আর বিয়োজন এখান থেকে মোটামুটি একটু কমই আসে, দিক রাশি গুণন এগুলো থেকে একটু কমই আসে, ক্যালকুলাস থেকে একটু কমই আসে। তবে দেখো এই যে কমই বলার এটা কিন্তু তেমন সুযোগ নাই, কেননা আমি যদি একটু বলি, দেখো 2020-21 দেখছো এই কম ইম্পর্টেন্ট জায়গা থেকে চলে আসছে, মানে ওই বছর যারা পরীক্ষা দিছে এখন তাদের জন্য কি এটা কম ইম্পর্টেন্ট? এরকমটা কিন্তু না। তো মেডিকেলের ক্ষেত্রে এখানে আমার একটা ছোট্ট ফিলোসফি হলো, বা তোমাদের জন্য আমি বলবো উচিত, ডোন্ট গো ফর ভাইয়া এটা বেশি ইম্পর্টেন্ট না এটা বেশি ইম্পর্টেন্ট, এটা করলেই ঝামেলায় পড়বা। মানে সবগুলাকেই গুরুত্ব দিয়ে পড়বা, যেটা বেশি আসার মতো সেটাতে একটু এক্সট্রা এফোর্ট দিবা। কারণ তোমার সময় যদি এই ক্যালকুলাস থেকে প্রশ্ন আসে, তুমি তো ভাবছিলা ভাই 2বার আসছে প্রশ্ন, তার মানে মনে হয় কম ইম্পর্টেন্ট, কিন্তু তোমার বাড়ি যদি চলে আসে তখন কি হয়ে গেল, তোমার বাড়ি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল। সো মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এরকম মানে বলার সুযোগ নাই ভাইয়া যে এখান থেকে এই প্রশ্ন আসবে, অন্যগুলো থেকে আসবে না। তাহলে অ্যাপ্রোচটা কিরকম হবে আমাদের? অবশ্যই চেষ্টা করবা সবগুলোকেই গুরুত্ব দিয়ে পড়বা, যেখান থেকে বেশি এসেছে সেখানে এফোর্টটা একটু বেশি দিবা। মানে বলতে পারো সবগুলোতেই 100% এফোর্ট, যেখান থেকে একটু বেশি এসেছে সেখানে হয়তো বা 110% এফোর্ট, ঠিক আছে, এমন একটা অ্যাপ্রোচ হতে পারে। ওকে, এরপরে দেখো গতিবিদ্যা, এটা কিন্তু এক্সট্রা সিলেবাস। সো অলরেডি বলেছি ভাইয়া এক্সট্রা যদি তোমার না হয়ে থাকে তাহলে কি করব, ম্যারাথন ক্লাসটা অবশ্যই করব, কারণ এক্সট্রাগুলো তোমার বেসিক যখন ক্লিয়ার হবে দেখবা নাম্বার তোলাটা সহজ, বা ওই চ্যাপ্টারটা বোঝাটা সহজ যখন হবে তখন দেখবো ওই চ্যাপ্টার তোমার প্র্যাকটিস করাটা ইজিয়ার হবে। সো এটাতে একটু ফোকাস রাখবো। তো এখান থেকে দেখো অনেক জায়গাগুলো থেকে আসে, বিশেষ করে এই যে গতির সমীকরণ যেটা আমরা 9-10ও পড়েছি, s = ut + ½ at বা v² = u² + twice as, এই ব্যাপারগুলো। তারপরে দেখো এখান থেকে প্রাস বেশ আসে, পরন্ত বস্তু। তো এই কয়েকটা জিনিস অবশ্যই একটু ভালো মতো জেনে রাখবো। তবে আবার একই কথা ভাইয়া, সবগুলাকে 100% গুরুত্ব দিব, এগুলাকে আমরা একটু 110 বা 120% গুরুত্ব দিব, এই যা। এরপরে দেখো নিউটনিয়ান বলবিদ্যা, এইখান থেকে যদি বলো ভাইয়া একটা টপিক বলেন যেখান থেকে আসবে প্রশ্ন, মানে এমন একটা অবস্থা, সেটা হলো কি মৌলিক বল। মৌলিক বল বাদ দিয়ে তোমার পরীক্ষায় যাওয়ার সুযোগই নাই, মানে এটা লাগবে, মানে একদম আসার মতো জিনিস, দেখা গেছে মাল্টিপল টাইমস আসছে, ঠিক আছে, তার মানে এটা কিন্তু অবশ্যই লাগবে। বল ও বলের প্রকারভেদ কিন্তু কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এরপরে দেখো গতিসূত্রের ব্যবহার, এটা একটু কম এসেছে। এদিক থেকে দেখো জড়তার ভ্রামক থেকে এসেছে, বিশেষ করে এককগুলো আসে, তারপরে এইটার যে দণ্ডের জড়তার ভ্রামক কিরকম হবে, মধ্যবিন্দু দিয়ে গেলে, এমন ছোটখাটো প্রশ্ন হতে পারে। আর লাস্টলি দেখো এখান থেকে কেন্দ্রমুখী এই জায়গা থেকে কম এসেছে, তবে আবার সেম কথা, সবগুলো কি গুরুত্ব দিব, এটা থেকে বেশি গুরুত্ব দিব। তবে এই যে এটা একটু বলা যায় ব্যবহার থেকে দেখা যায় যে আসলে বিশেষ করে ভরবেগটা থেকে চলে আসে অনেক সময়, যে ভরবেগ নির্ণয় করতে বলে ম্যাথমেটিক্যাল ছোটখাটো চলে আসতে পারে। এরপর দেখো কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে মেইনলি লাগবে, দেখবা শক্তি রূপান্তরের অনেক কথাবার্তা আছে, সেটা অবশ্যই মনে রাখবা। আর এখান থেকে কাজের একক কি, তারপর ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এই জায়গাগুলো বেশি আসে। ওকে, ঠিক আছে। ওকে, এখানে আমি তোমাদের আরেকটা জিনিস একটু দেখা যাচ্ছে, এই যে দেখো একটু অ্যাডভান্স গাণিতিক সমস্যা খেয়াল করেছো, যে বললাম না তোমাদের ভাইয়া যে ম্যাথ যখন চিন্তা করবা ইউ শুড গো ফর ইজি, তোমাকে ইজি ম্যাথটার কথা ভাবতে হবে, ঠিক আছে। এখন এই যে দেখো অ্যাডভান্স দেখেছো, একবার ভৌত জগৎ থেকে আসছে, দেখো এর পরের চ্যাপ্টার থেকেও কোনো অ্যাডভান্স নাই, এই যে দেখো কোনো অ্যাডভান্স নাই, এখানেও কোনো অ্যাডভান্স নাই, মানে কি বললাম যেটা ভাইয়া, আগে তুমি সহজ আর অ্যাভারেজ ম্যাথগুলো পারবা, যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেখবা তোমার প্রিপারেশন আসলে ডান। এখন কঠিন একটা দুইটা যদি, মানে দুইটা তো কখনোই আসে না, একটা যদি আসেও সেটা দেখবা মোটামুটি তুমি মানে যখন এভারেজ পর্যন্ত যেতে পারবা, কঠিনটাও পারা উচিত। যদি নাও পারো হোপফুলি ওটার জন্য চান্স আটকাবে না, সো ডোন্ট মানে হেজিটেট, ঠিক আছে। কারণ কঠিন বেশি বেশি করতে যে এমন যাতে না হয় আমরা সহজ জিনিস পারতেছি না, ফাইন, এটা কখনোই করা যাবে না। ওকে, দেখো এখান থেকে কিন্তু কোনো অ্যাডভান্স কোশ্চেন আসে নাই। এরপরে দেখো মহাকর্ষ অভিকর্ষ, এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রশ্ন এসেছে বেশ কয়েকবার, তবে ছোট ছোট জিনিসপত্র এসেছে। এছাড়া কেপলারের যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এই কথাগুলো ইম্পর্টেন্ট। নিউটনের সূত্র থেকে আসে যে এই বলটাকে দ্বিগুণ করা হয়েছে, ভরকে দ্বিগুণ তিনগুণ করা হয়েছে, তাহলে বল কত হবে, এমন প্রশ্ন হয়। অভিকর্ষ ত্বরণ থেকে সবচেয়ে বেশি লাগবে ভাইয়া পরিবর্তনগুলো, উচ্চতা ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া, আকৃতি ক্রিয়া, এই জায়গাগুলো থেকে বেশি আসে। ওকে, মুক্তিবেগ কিছুটা কম ইম্পর্টেন্ট, তবে ওভারঅল আসলে যে বললাম যেটা বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ আসলে নাই।
গাঠনিক ধর্ম থেকে দেখা গেছে খুব ভালো মতো আসে পীড়ন বিকৃতি, এককগুলো আসে, তারপর ছোট ছোট ম্যাথ হতে পারে এখান থেকে, স্থিতিস্থাপক গুণাঙ্ক হতে পারে, আয়তন গুণাঙ্ক এখান থেকে প্রশ্ন হতে পারে। পয়জন অনুপাত থেকে নরমালি কমই আসে, এখান থেকে মেইনলি লাগবে নিচের কোনটি এককহীন রাশি, এরকম প্রশ্ন কিন্তু করতে পারে। সান্দ্রতা আর পৃষ্ঠটানের মধ্যে বেশি পড়তে হবে একদম লাস্টে কৈশিকতা, স্পর্শকোণের ব্যাপারটা। এছাড়া পৃষ্ঠটান একটু দেখে রাখাটা অবশ্যই ভালো, তবে ওভারঅল হ্যাঁ সবগুলাই মোটামুটি জানা থাকতে হবে, দেখে রাখতে হবে। ওকে, পর্যায়বৃত্ত গতি খুব ভালো মতো এখান থেকে ম্যাথমেটিক্যাল জিনিস আসা সম্ভব, বিশেষ করে সরল দোলক, বলবে দৈর্ঘ্য এত গুণ করেছো পর্যায়কাল কত হবে, এরকম প্রশ্ন কিন্তু করতে পারে, বা জি এর এই চেঞ্জ হয়েছে পর্যায়কাল কত হবে, এরকম প্রশ্ন করতে পারে। তারপর দেখি তরঙ্গ, তরঙ্গ চ্যাপ্টার থেকে খুব ভালো মতো লাগবে উদাহরণগুলো। দেখো একদম শুরুতে যেটা, কোনটা অগ্রগামী কোনটা স্থির, তরঙ্গের কাজ কি, শক্তির পরিবহন করে নেওয়া যাওয়া, এই ব্যাপারগুলো লাগবে। এরপরে দেখো আমাদের কি লাগবে, ছোট ছোট জিনিসের মধ্যে তীব্রতা থেকে প্রশ্ন আসে, একটা দেখবা বক্স আছে, সো কোনটার তীব্রতা কত, ক্লাসরুমে কত, এই ব্যাপারগুলো কিন্তু প্রশ্ন করতে পারে। পাশাপাশি লাস্টে আমরা দেখো ছোট ছোট জিনিস অন্যগুলা দেখো এক দুইটা করে প্রশ্ন এসেছে। আর এই যে দেখো অন্যান্য থেকে মূলত এখান থেকে ভূমিকম্প থেকে প্রশ্ন হইতে পারে, সো 23-24 আসছে। সো একই কথা আবার বলতেছি ভাইয়া, সবগুলাকে সমান গুরুত্ব দিব, এগুলাকে একটু বেশি গুরুত্ব দিব, তাহলেই হবে। ওকে, তারপরে দেখি আমরা আদর্শ গ্যাস, খুব ভালো মতো এখান থেকে দেখো অনেকগুলো গ্রাফ, এই যে কার সূত্র কোনটা, এই সূত্রগুলো জানতে হবে, কোন সূত্রে কে স্থির থাকে এই কথাগুলো জানতে হবে। এছাড়া গতিতত্ত্বে যে গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, ওরা যে এক একটা সদৃশ গোলক, এই বৈশিষ্ট্যগুলো যে আছে সেগুলো লাগবে। ইভেন এখান থেকে ওই যে আমরা E = 3/2 nRT পড়েছি, সেখান থেকে শক্তি বা বেগের প্রশ্ন কিন্তু করতে পারে CRMS, ঠিক আছে। জলীয় বাষ্প বায়ুচাপ থেকে কিন্তু প্রশ্ন হয়, দেখো এখান থেকে আসলে বাদ দেওয়ার সুযোগ নাই, ছোট্ট একটা চ্যাপ্টার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দেখেছো ছোট্ট একটা চ্যাপ্টার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফাইন, এই হলো চ্যাপ্টার 1 নিয়ে কথাবার্তা। আমরা যদি পেপার 1 নিয়ে কথাবার্তা, আমরা যদি ফিজিক্স সেকেন্ড পেপারে যাই, দেখো এখান থেকে প্রথমে তাপগতিবিদ্যা খুব ভালো মতো লাগবে, ওই যে সূত্রগুলো আছে, আর থার্মোমিটার, দেখো থার্মোমিটারটা খুব ভালো মতো লাগবে, এবং যেই সূত্রগুলো আছে, প্রথম সূত্রে এখানে যে পরিবর্তনগুলো আছে এইগুলো কোনোভাবেই মিস দেওয়া যাবে না, চারটা পরিবর্তন কোনটায় কে চেঞ্জ হয় না হয় এই কথাগুলো অবশ্যই লাগবে। আর এছাড়া দরকার লাস্টে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কোনটার ক্ষেত্রে আমার এনট্রপির পরিবর্তন কেমন, জিরো হচ্ছে কোথায়, এই সব কথাবার্তা কিন্তু আসে, ঠিক আছে। ওকে, এরপর দেখি স্থির তড়িৎ, স্থির তড়িতের ক্ষেত্রে আমরা কুলম্ব সূত্র খুব ভালো মতো জানতে হবে, একটু কুলম্ব সূত্রে মিস দেওয়া যাবে না, বিশেষ করে কুলম্ব সূত্র আর মহাকর্ষের মধ্যে পার্থক্য বা এই ব্যাপারগুলো লাগবে। দেন বিভব আর দ্বিমেরু, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সম্পর্ক কেমন, সূত্রের ক্ষেত্রে কোনটা ব্যস্তানুপাতিক কোনটা বর্গের ব্যস্তানুপাতিক, এইসব কথাবার্তা আসতে পারে। আর এদিক থেকে ধারকটা ভালো মতো শিখতে হবে। গাউস সাধারণত একটু কম ইম্পর্টেন্ট, তবে ধারকটা বেশি ইম্পর্টেন্ট। চলতরিতের ক্ষেত্রে খুব ভালো মতো জানতে হবে তাপমাত্রার উপর সাথে রোধের সম্পর্কটা, এটা কিন্তু কিন্তু ম্যাথও আসতে পারে, ঠিক আছে। এছাড়া ওহমের সূত্র, তারপরে তড়িৎ প্রবাহ কি, এটার একক কি, সংজ্ঞা কি, এইসব কথাবার্তা আসতে পারে। এছাড়া বিদ্যুৎ কোষ ওরকম আসে না, কারশফটা দরকার, এখান থেকে কিন্তু ছোটখাটো বিশেষ করে হুইটস্টোন ব্রিজ, এই জিনিসটা কিন্তু আসার মতো একটা জায়গা। আর এখান থেকে দেখবা ওই যে আমরা কাজ শক্তি ক্ষমতায় যা পড়েছিলাম না, সেই জায়গাগুলো থেকে যে ক্ষমতা কিরকম হয়, কিলোওয়াট আওয়ার কি, এইসব কথাবার্তা থেকে প্রশ্ন হতে পারে। এরপরে দেখো চৌম্বক ক্রিয়া, ওকে, চৌম্বকের মধ্যে খুব ভালো মতো লাগবে মূলত একক আর মাত্রা রিলেটেড কথাবার্তা। ভাইয়া এখানে অনেকগুলা সূত্র দেখছি, সব লাগবে ভাইয়া, বিশ্বাস করো, আগে যেটা বেশি লাগবে সেটাকে তোমাকে পারতেই হবে, এরপরে তুমি এক্সট্রা যা পড়ো অতিরিক্ত, কোনটা পারতেই হবে। শুরুতে দেখবে অনেকগুলো রাশি আছে, রাশির একক আছে, কোন রাশি কি, সেই ব্যাপারগুলো ভালো মতো শিখবা। আর শিখবা হলো এই যে চুম্বক, পৃথিবী চুম্বকত, পৃথিবীর উপাদান, ওই যে বিচ্যুতি বিনতি, এই ব্যাপারগুলো, ডায়াচুম্বক ফেরোচুম্বক, এদের উদাহরণ কি, বৈশিষ্ট্য কি, এই তিনটা জিনিস এই চ্যাপ্টার থেকে মাস্ট পড়বা। এছাড়াও যে বললাম ভাই অনেকগুলো সূত্র আছে, দেখো এরকম আসে নাই কিন্তু, দেখো আসে না এরকম, তার মানে আগে এগুলাকে ভালো মতো শিখবো, এগুলা যখন পারা শেষ এবার তুমি এগুলাকে গুরুত্ব দাও, ঠিক আছে। সো এমন আবার এরকম না করি, অনেকে কি করি ভুলটা জানো, যে একে তো এক্সট্রা সিলেবাস, তার উপর অনেকে ভুল করি কি, আমরা এই যে এইগুলাতে ভাই এগুলো তো পড়তে মজা লাগে, সূত্র সূত্র, কারণ এইচএসসি তে অনেক সূত্র পড়েছো ভাই, এগুলা বেশি বেশি পড়ি, এগুলাতে যদি চলে আসে, এইটা করতে যে সে কি করে, সে এই প্যারাচুম্বক ডায়াচুম্বকটা ওইভাবে পড়ে না। দেখো দিন শেষে এই যে দেখো গতবারও ডেন্টাল এখান থেকে প্রশ্ন আসছে, তার মানে তোমাকে কিন্তু পড়ার সময় একটু সিগনিফিকেন্সটা বুঝতে হবে ভাইয়া, যেগুলোতে বেশি আসে সেগুলোকে বেশি গুরুত্ব দিব, সেগুলো আগে ভালো মতো শিখতে হবে, আর এরপরে যেগুলো কম আসে সেগুলো দেখবো। কখনোই যাতে এমন না হয় এই কম আসাতে গুরুত্ব দিতে যে ভাই যদি আসে, এইটা ভাবতে যে তুমি সহজ জিনিস যেগুলো আসে বেশি সেগুলো মিস করেছো, এমন যাতে কোনোভাবেই না হয়, ঠিক আছে, এমন যাতে কোনোভাবেই না হয়। এরপরে দেখো তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে এখান থেকে মেইনলি লাগবে যেটা, সেটা হলো শুরুর অংশটা, এই ফ্যারাডের সূত্র কি, লেন্জের সূত্র কি, কোনটার সংরক্ষণশীলতা কি, এইসব কথাবার্তা আসতে পারে। আর এসি এন্ড ডিসি প্রবাহর
ফর্মুলাগুলো একটু দেখে রাখাটা অবশ্যই ভালো, তবে মেইনলি প্রথম অংশটাই আসে। আর স্বকীয় আর পারস্পরিক বলা যেতে পারে আসলে একটু শিখে রাখাটা ভালো। জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্ষেত্রে এখানে দেখো শুরুর অংশটা, কোনটার কাজ কি, কোন সূত্র কি করতেছে, কোন সূত্রতে কি হয়, এইসব কথাবার্তা লাগবে। লেন্স, লেন্সের মধ্যে যে 6টা অবস্থান, কোন অবস্থান থাকলে কি হবে, এই কথাগুলো লাগবে। বীক্ষণ যন্ত্র কিছুটা কম ইম্পর্টেন্ট, তবে একদম বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রিজম খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কোনটাতে বিচ্যুতি বেশি হয় না হয়, এই কথাগুলো লাগবে। মানে আসলে এই চ্যাপ্টার বাদ দেওয়ার তেমন সুযোগ আসলে দেখছি না আমরা। দেন ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে অবশ্যই লাগবে তরঙ্গের যে বক্স আছে, কোন তরঙ্গের ব্যবহার কি, এইসব কথাবার্তা মাস্ট 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 লাগবে। আর ব্যতিচার অপবর্তন, ঠিক আছে। সমবর্তনটা অবশ্যই আসার মতো একটু দেখে রাখাটা ভালো, মানে একদম বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ এখান থেকে দেখা যায় যে প্রশ্ন আসতেছে। সো এই চ্যাপ্টারটা বলা যায় যে সবগুলোই পড়তে হবে, আর এটা তো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যেই। এরপর দেখো আধুনিক পদার্থবিজ্ঞান, এখান থেকে ওই যে মাইকেলসন মডেল নিয়ে বেশি হেডেক নেওয়ার দরকার নাই। আইনস্টাইন আপেক্ষিকতা অবশ্যই লাগবে, দৈর্ঘ্য সংকোচন ভর বৃদ্ধি, এই কথাগুলো লাগবে। মৌলিক বল অলরেডি কিন্তু তোমরা পড়েছো ফার্স্ট পেপারে, সো এখানে আর আলাদা করে দাগাচ্ছি না। প্লাঙ্ক কমাসের এক্স রে বৈশিষ্ট্যগুলো লাগবে, কিভাবে তৈরি হয়, এই কথাগুলো লাগবে। এই দুইটা জিনিস মিস দেওয়ার কোনো সুযোগই নেই। পরমাণু মডেলের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসের গঠন, কোন কোন মৌলিক কণা আছে, এগুলো লাগবে। আর লাগবে তেজস্ক্রিয়তা, খুবই ভালো মতো লাগবে তেজস্ক্রিয়তা, কোন রশ্মি আছে, কি হয় না হয়, এই কথাগুলো অবশ্যই লাগবে। সেমিকন্ডাক্টর থেকে আবারও সেম কথা, প্রথম অংশ মানে ওই যে পরিবাহী কি, অপরিবাহী কি, অর্ধপরিবাহী কি, এগুলো লাগবে। জাংশন ডায়োডটা লাগবে, অন্যগুলা কিন্তু ট্রানজিস্টারও সেরকম ভাবে কিন্তু আসে না। তবে ওই যে বললাম যেটা দেখো 23-24 আসছে, মানে এগুলোকে বেশি গুরুত্ব দিব, অন্যগুলোকে ওই যে 100%, আর এই দুইটা থেকে ধরো 110 বা 120% এফোর্ট দিয়েছো। জ্যোতির্বিজ্ঞান দেখে মনে হয় ভাই সবচেয়ে বাংলা চ্যাপ্টার, তার মানে গুরুত্ব কম, মেডিকেলে কিন্তু এটারই গুরুত্ব অনেক। সৃষ্টির অংশটা থেকে লাগবে, এখানে পরিণতি কি হয়, যে কোন অবস্থায় সমতল, কোন অবস্থায় সম্প্রসারণশীল, এই কথাগুলো লাগবে। উপাদানগুলো লাগবে, সৌরজগৎ কি, সূর্যের কি, এই ব্যাপারগুলো দরকার। কণার পার্টিকেল অ্যান্টি পার্টিকেল, এটাও মোটামুটি লাগবে। এদিক থেকে এই যে নক্ষত্রের জীবন কাহিনী থেকে অনেক সময় চলে আসে, ভর কত গুণ হইলে কিসের পরিণতি হবে, ঠিক আছে। তো দেখো ছোট্ট একটা চ্যাপ্টার, মানে জ্যোতির্বিজ্ঞান অনেক বেশি বাংলা কথা, মানে ইনফরমেশন, কিন্তু তাও এটা কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো এই হলো কথাবার্তা। এখন দেখো এই যে সর্বোচ্চ নম্বর পেতে করণীয়, অলরেডি কিন্তু অ্যাপ্রোচ বলে ফেলছি, কিভাবে আগানো উচিত। এখানে কিন্তু তাও একটু সামারি করা আছে। অবশ্যই কি করতে হবে, নিয়মিত পড়াশোনা, এই নিয়মিত কথাটাতে গুরুত্ব রাখতে হবে। এবং আমি বলবো ভাইয়া শুধু নিয়মিত পড়াশোনা না, নিয়মিত ইফেক্টিভ পড়াশোনা। মানে ভাই আমি বই নিয়ে বসে থাকলাম, আম্মু দেখতেছে আমি 4 ঘন্টা 5 ঘন্টা পড়তেছি, লাভ হবে? বিশ্বাস করো লাভ নেই। তুমি যদি নিজে ইফেক্টিভলি 2-3 ঘন্টাও পড়তে পারো, দেখবে অনেক কাজে লাগতেছে, ঠিক আছে। প্রচুর পরীক্ষা দেওয়া, শুধুমাত্র পরীক্ষা ভাইয়া উন্মেষে পরীক্ষা নিবে তার মানে উন্মেষের পরীক্ষা দিবা এমনটা কিন্তু না। মাস্টার কোশ্চেন ব্যাংক দেখে নিজে নিজে পরীক্ষা দিবা, পড়া হয়ে যাবে। যত বেশি পরীক্ষা ততই তোমার কাজে লাগবে, তোমাকে আরো শানিত করবে। মূল বইয়ের পাশাপাশি সহায়ক বই অলরেডি বলে ফেলছি, মাস্টার কোশ্চেন ব্যাংক, মেট্রিক্স মাস্ট, কোনোভাবে মিস দেওয়ার সুযোগ নাই। ফোকাস ঠিক রাখা ভাইয়া, এই 3 মাস দেখবা জীবনে অনেক কিছু তোমাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, বিশেষ করে এই যে ইউটিউব ফেসবুকের যুগে তো খুবই কমন ডিস্ট্রাকশন। সো এই ডিস্ট্রাকশন থেকে যত সম্ভব দূরে থেকে ফোকাস থাকতে হবে। না ভাইয়া চান্স পেতেই হবে, সেই অনুযায়ী আমাকে এফোর্ট দিতেই হবে, ঠিক আছে। পরীক্ষায় অবশ্যই অসৎ উপায় অবলম্বন করবো না, এবং এটা সুযোগ নেই আসলে। দেখবা উন্মেষের ইউনিক এক্সাম সিস্টেমে দেখবা তোমার সাথে তোমার পাশের বন্ধুর অপশনও মিলবে না, সংখ্যাও মিলবে না। হতাশ হওয়া যাবে না একদম, এটা দেখবা জীবনে অনেক কিছু আসবে। ডেইলি এক্সামে ভাইয়া নাম্বার কম পাইছি কি করব, উইকলি খারাপ হয়েছে কি করব, সবগুলোর একটা সলিউশন, জীবন নিয়ে হতাশ হবে না, পরের পরীক্ষায় ভালো করতে হবে, এটা একমাত্র মোটো, ঠিক আছে। এটা কোনোভাবে মিস করা যাবে না। অপব্যবহার কোনোভাবেই করব না। চাইলে একটা কাজ করতে পারো, তোমার নিজের মোবাইল বাদ দিয়ে আম্মুর মোবাইল ইউজ করবা, দেখবা তখন তোমার অপব্যবহার বলো, এক্সট্রা ইউজ বলো, কমে যাচ্ছে অনেক। আর অবশ্যই সুস্থ থাকতে হবে, অসুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। যথাসম্ভব নিজের টেক কেয়ার রাখবা, টেক কেয়ার করবা, যাতে অসুস্থ আমরা না হই, সুস্থ থেকে যাতে এই টাইমটা কাটাতে পারি। ইনশাল্লাহ বিজয়ের পর, সাকসেসের পর তখন আবার কথা হবে, ঠিক আছে। তাহলে এই ছিল কথাবার্তা। অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।